খেললো পুরোটা ম্যাচ আসলে কোন কৌশলে খেললো, কিভাবে খেললো, এটা নিয়ে একটা প্রশ্ন মানে খুঁজেই পাওয়া গেল না। এত ভালো প্রস্তুতি নিয়ে গেল জাতীয় দলের 10 জন ফুটবলার। এফসি আন্ডার 23 বাছাইয়ে বাংলাদেশ 2-0 গোলে হেরে যাত্রাটা শুরু করলো। ভিয়েতনামের কাছে, স্বাগতিক ভিয়েতনামের কাছে বাংলাদেশ 2-0 গোলে হেরেছে। কেন হেরেছে, কি কারণে হেরেছে সে ব্যাখ্যা, সেটা বলার আগে যেটা বলার দরকার, বাংলাদেশ আসলে খুবই ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিল, এটা তো কোনো সন্দেহ নেই। তারা দেশের মাঠে লং টাইম সব মিলে প্রায় 1 মাসের একটা ভালো প্রস্তুতি ক্যাম্প তারা করেছিল দেশের বাইরে। বাহরাইনে গিয়ে তারা প্রস্তুতি ক্যাম্প করেছিল, 2টি ম্যাচ খেলেছিল, দেশেও তারা প্রস্তুতি ক্যাম্প করেছে। একাধিক প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছিল, আলোচিত কিউবা মিসেল যুক্ত হয়েছিল এই দলে। তারপরেও বাংলাদেশ ম্যাচটা হারলো 2-0 গোলে। বাংলাদেশকে আসলে টোটাল ম্যাচের পুরো ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। আমার এই কথার সঙ্গে হয়তো খুব বেশি দ্বিমত করার মানুষ থাকবে না, কারণ যারা ম্যাচটি দেখেছেন খুবই হতাশাজনক। 15 মিনিটেই প্রথম গোল খেয়ে বসলো। মানে এই ম্যাচ শুরুর আগে কয়েকটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তার প্রথম ধাক্কাটা হলো নিয়মিত কোচ সাইফুল বারী টিটুকে হারানো। তিনি যে জ্বরে আক্রান্ত, তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। নিয়মিত কোচ যিনি দীর্ঘ 1 মাস ধরে দলটাকে সাজালেন, যদিও হাবিয়ার কাবরেরার পিছনে ভূমিকা আছে নেপথ্যের এই দল গঠনে, তার সঙ্গে সঙ্গে একটা নেতিবাচক খবর, টিটু অসুস্থ। নিয়মিত কোচ ডাগ আউটে দাঁড়াতে পারেনি। দল যখন খেলছে ভিয়েতনামের সঙ্গে তখন টিটু হাসপাতালে, তার পরিবর্তে কোচিং এর ভারটা পড়েছিল সহকারী কোচ হাসান আল মামুনের কাঁধে। তাহলে প্রথমে দেখুন ধাক্কা, মূল কোচের কৌশল প্ল্যান সবকিছু যেন শুরুতে একটা এলোমেলো হয়ে গেল। স্ট্র্যাটেজিক জায়গা থেকে বাংলাদেশ অনেকটা ধাক্কা খেলো। এই ম্যাচে পাওয়া গেল না ফাহমিদুল ইসলামকে, বাংলাদেশের একজন এফেক্টিভ ফরওয়ার্ড হতে পারতেন। তিনি আসতে একটু দেরি হতে প্রথম ম্যাচটা তিনি খেলতে পারেননি, তো আমরা আগেই জেনেছিলাম। ফলে প্রথম 2টি ধাক্কা তো নিশ্চয়ই বুঝলেন। নিয়মিত কোচ থাকতে পারলেন না, একজন ইম্পর্টেন্ট খেলোয়াড় পেল না বাংলাদেশ। যখন নামলো খেলতে, শুরুর দিকে গোল খেয়ে বসলো। সহকারী কোচ হাসান আল মামুন চেষ্টা করলেন তারপরও প্রেসিং ফুটবলে জোর দিতে, কিন্তু ওই অবস্থায় প্রেসিং ফুটবলে যেন বাংলাদেশ লক্ষ্যভ্রষ্ট করতে বারবার ব্যর্থ হলো। জাতীয় দলে খেলা আলামিন তিনি লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি, মোরসালিন লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি, মানে কেউ গোলে পরিণত করতে পারেনি, বল প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি। তো যে কিউবা মিসেলকে নিয়ে এত আগ্রহ, এত উন্মাদনা, জাতীয় দলের অভিষেকটা হলো তার খুবই বাজে। ফার্স্ট হাফে তাকে একদম স্টার্টিং 11 থেকে যেহেতু খেলানো হয়েছিল, তাকে খুব একটা এফেক্টিভ মনে হলো না। এমনকি দল যখন প্রেসিং ফুটবলের চেষ্টা করছিল তখনও কিউবাকে বেশ রয়ে সয়ে খেলতে দেখা গেল। যেহেতু ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো দলে অভিষেক হলো, স্বাভাবিকভাবে হয়তো তার মধ্যে এক ধরনের জড়তা কাজ করেছে, নার্ভাসনেসও কাজ করতে পারে। যদিও প্রফেশনাল ফুটবলারদের এসব থাকা উচিত নয়, এই লেভেলে তো নয়, কিন্তু কিউবা তার পুরোটা মেলে ধরতে পারেনি। পরে সেকেন্ড হাফে তাকে আর নামায়নি কোচ। কিউবার কাছ থেকে আর একটা ভালো সার্ভিস বাংলাদেশ আশা করেছিল, ভিয়েতনামের মতো এত শক্তিশালী দল। তবুও কিউবাকে পুরোটা কাঠগড়ায় তোলার এখনো সুযোগ নেই, কারণ এখনো সামনে 2টি ম্যাচ আছে, আরো প্রমাণের অনেক সুযোগ তিনি পাবেন। কিন্তু জাহান আহমেদ, আরেকজন যে প্রবাসী ফুটবলার ছিল আন্ডার 23 দলে, জাহান আহমেদ এই ডিফেন্ডারটা অসাধারণ খেলেছেন। তিনি গতিতে হার মানিয়েছেন বারবার ভিয়েতনামের ফুটবলারদের। এই জিনিসটা চোখে পড়ার মতো ছিল। জাহান আহমেদ কেন ভালো করলেন, আমার একটা লজিক আছে, ফুটবল লজিক দিয়ে যদি আমি বলি, জাহান আহমেদ কিন্তু শুরু থেকেই আন্ডার 23 দলের সঙ্গে তার মিক্সিং, জেলিং এগুলো কিন্তু হয়ে গিয়েছিল। তিনি একদম শুরু থেকেই আন্ডার 23 ক্যাম্পের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন। এই দলটার সঙ্গে দেশে ক্যাম্প করেছেন, তিনি বাহরাইনে ক্যাম্প করেছেন, ফলে তার দলের সঙ্গে খুব ভালো বোঝাপড়া হয়ে গেছে। ফলে নিজেকে তিনি খুব দ্রুত মানিয়ে নিয়েছেন, তার জেলিংটা খুব ভালো হয়েছে। কিউবা ঠিক সেটা কিন্তু হয়নি। কিউবা বাংলাদেশ টিমে জয়েন করেছেন, আন্ডার 23 জয়েন করেছেন একদম শেষের দিকে এসে, ভিয়েতনামে যাওয়ার আগে 1-2 দিন আগে। তার আগে তিনি বসুন্ধরা কিংসের হয়েই বেশিরভাগ সময় কাটিয়েছেন। ফলে ন্যাশনাল আন্ডার 23 টিমের সঙ্গে তার যে একটা বোঝাপড়া বা পুরো বিষয়টা মানিয়ে নেওয়া, জাহান আহমেদ যতটা ভালো করতে পারলেন, নিজেকে একদম শুরু থেকেই দেখাতে পারলেন, চেনাতে পারলেন, কিউবার ক্ষেত্রে সেটা হয়নি। হয়তো তিনি এই যে মানিয়ে নেওয়ার কাজটা যত দ্রুত হবে, ততই দিন তাদের হয়তো তার যে মানের ফুটবলার, তিনি হয়তো সেভাবে মেলে ধরতে পারবেন। সেকেন্ড হাফে বাংলাদেশ যেখানে সমতায় ফেরার তাড়া ছিল, সেখানে উল্টো ভিয়েতনাম আরো চেপে ধরেছে, এত অ্যাটাক করেছে। মানে বেশিরভাগ সময় বাংলাদেশের ডিফেন্ডার যেন ভিয়েতনামের ফুটবলদের ঠেকাতেই ব্যস্ত ছিল। এতে সবচেয়ে বেশি ব্যস্ততা কাটলো গোলকিপার শ্রাবণকে। গোলকিপার শ্রাবণ যেভাবে তিনি তাও সেভ করলেন অনেকগুলো, নালে গোল তো দুইটা জায়গায় আরো বেশি হতে পারতো। সে কারণে দল হারলেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা শ্রাবণের হাতে উঠেছে, নালে বাংলাদেশের গোলের ব্যবধান আরো বেশি হতো। কিন্তু শ্রাবণের ওই চেষ্টা বা প্রচেষ্টার চেয়ে বেশি বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ যেভাবে খেললো পুরোটা ম্যাচ, আসলে কোন কৌশলে খেললো, কিভাবে খেললো,
এটা নিয়ে একটা প্রশ্ন, মানে খুঁজেই পাওয়া গেল না। এত ভালো প্রস্তুতি নিয়ে গেল জাতীয় দলের 10 জন ফুটবলার, যাদের জাতীয় দলে খেলার যাদের অভিজ্ঞতা আছে, সে এত ফুটবলার নিয়েও আন্ডার 23 দলটা যেভাবে হাবুডুবু খেলো ভিয়েতনামের সঙ্গে, এটা আসলে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে তারা এতদিন কি প্রস্তুতি নিল, তারা কিভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া হলো, সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন ওঠেই। কিন্তু যেটা হওয়ার হয়েছে, যে ম্যাচ হেরে গেছে সে ম্যাচ নিয়ে আসলে পড়ে থাকার সুযোগ নেই। এর পরের ম্যাচটা আবার বাংলাদেশ খেলবে ইয়েমেনের সঙ্গে। ইয়েমেন আবার আজকে একই দিনে, বাংলাদেশের ম্যাচের একই দিনে ইয়েমেন আবার সিঙ্গাপুরকে 2-1 গোলে হারিয়েছে। এর পরের ম্যাচটা আবার ইয়েমেনের সঙ্গেই পড়ছে বাংলাদেশের। বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এই গ্রুপের মধ্যে, এই আন্ডার 23 এশিয়া কাপ বাছাইয়ের সবচেয়ে কঠিন দলটাই ছিল আমার মনে হয় ভিয়েতনাম। কারণ র্যাঙ্কিং এ তারা অনেক এগিয়ে ছিল বাংলাদেশের তুলনায়। সেই তুলনায় বরং ইয়েমেন আর সিঙ্গাপুর বেশ কাছাকাছি, বেশি খুব ডিফারেন্স না, 30-এর মধ্যেই থাকবে দুই দলের ডিফারেন্সটা। ইয়েমেন হবে তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষ হতে পারে, যদিও এইসব লেভেলে আসলে কোনো প্রতিপক্ষই সহজ নয়। আর বাংলাদেশ যেহেতু ভিয়েতনামের কাছে 2-0 গোলে হেরে শুরু করেছে, স্বাভাবিকভাবে তারা মোরাল একটু ডাউন থাকবে। সেখানে ইয়েমেন জিতে শুরু করেছে, তার আত্মবিশ্বাসটা বেশি থাকবে। কিন্তু বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই ভাইটাল ম্যাচ, যদি এশিয়ান কাপের স্বপ্নটা আপনার বাঁচিয়ে রাখতে হয় তাহলে ইয়েমেনের সঙ্গে জিততেই হবে। এই যখন সমীকরণ, বাংলাদেশের জন্য একটু ইতিবাচক খবর হবে, ফাহমিদুল ইসলাম জয়েন করছেন এবং এই ম্যাচে তিনি খেলবেন ধরে নেওয়া যাচ্ছে। এর মধ্যে যদি সুস্থ হয়ে ওঠেন সাইফুল বারী টুটু, তাকেও হয়তো ডাগ আউটে দেখা যেতে পারে। সব মিলে যদি বাংলাদেশ অনেক ইতিবাচক মানসিকতা নিয়ে এই ম্যাচটা খেলতে নামে, ভিন্ন ফল হতেও পারে। তবে ভিয়েতনামের বিপক্ষে যে ভুলগুলো দেখা গেল, এগুলো আর করা যাবে না। যেভাবে শুরুতে গোল খেয়ে বসলো, যেভাবে অপোনেন্ট অ্যাটাক করলো, এই কৌশলগত জায়গায় বিশেষ করে ম্যাচের পর হাসান আল মামুন, যিনি সহকারী কোচ ডাগ আউট সামলেছেন আজ, তিনি বলছিলেন তারা উইংয়ে পাস খেলে অভ্যস্ত, সেটা তারা করতে পারেনি। তাদের যা প্ল্যান করেছিল পুরো প্ল্যানই নাকি তারা কাজে লাগাতে পারেননি, কোনো প্ল্যানই নাকি তারা কাজে লাগাতে পারেননি, যার ফলে তাদের এই খেসারতটা দিতে হয়েছে। তো দ্বিতীয় ম্যাচে হয়তো বাংলাদেশ আরো গুছিয়ে পরিকল্পনাগুলো কিভাবে ভালো মতো এক্সিকিউট করা যায়, প্রতিপক্ষকে আরো ভালোভাবে বিশ্লেষণ করে নিশ্চয় তারা নামবে এবং পরিপূর্ণ শক্তিশালী দল হিসাবে তারা খেলবে। আগেই হতাশায় না ডুবি, ইয়েমেনের ম্যাচটাকে দেখি কেমন করে বাংলাদেশ আন্ডার 23।